ঐতিহাসিক এক জয়। বাংলাদেশ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে, প্রথম টেস্ট খেলেছে এবং প্রথম টেস্টেই অজিদের যারা কিনা র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল তাদেরকে ৯ উইকেটে হারিয়েছে, সেটাও মাত্র ৪ দিনে। এই যে ৪টা দিন, এই ৪টা দিনের প্রতিটা মুহূর্তকে আমরা আরও একবার রোমন্থন করতে চাইবো এবং এই রোমন্থন করার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ক্রীড়া প্রতিবেদক এখন টেলিভিশনের জুবায়ের আহমেদ। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে এবং সেই সাথে আরও একবার অভিনন্দন। অভিনন্দন আরফিন আপনাকেও, কারণ এমন একটা দিন আপনি সচরাচর দেখেন না। অস্ট্রেলিয়াকে হারানো ক্রিকেট বিশ্বের সবচেয়ে টাফেস্ট জবগুলোর একটা ধরা হয়। ইন্ডিয়া এই শতক একমাত্র দল হিসেবে করছে। পাকিস্তান নেভার ডিড ইট, শ্রীলঙ্কা নেভার ডিড ইট। পাকিস্তান 1995 পর থেকে কোনো জন্য, বাংলাদেশ ডিড ইট এট দ্য থার্ড ট্রাই, প্রথম দুবারই ইনিংস ব্যবধানে হেরেছিল 2003 সালে। সো এরকম একটা জয় দিনে আপনি সাক্ষী হতে পারছেন, আপনি স্টুডিওতে খবর পড়তে পারছেন, জানাতে পারছেন মানুষকে, এটা আপনার জন্য একটা বড় অভিনন্দন, অনেক বড় একটা প্রাপ্তি। আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে যদি আসি, নাহিদ রানা এক্স ফ্যাক্টর হবেন বাংলাদেশের জন্য, এটা প্রত্যাশিত ছিল, কিন্তু তিনি যখন ছিটকে গেলেন তারপরে বাংলাদেশের যে পেসার ৩ জন খেলেছেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত, এই ৩ জন যে এত ভালো পারফর্ম করবেন, যেহেতু প্রথম ইনিংসে বোলাররাই বাংলাদেশকে সেই শুরুটা এনে দিয়েছেন, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কি প্রত্যাশিত ছিল যে পেসার এত ভালো করবেন? পেসারদের ভালো করার প্রসঙ্গটা যখন আসছে তখন প্রথম শুরুটা থেকে যদি আমি একদম শুরু থেকে যদি বলি, নাহিদ রানা যেদিন মিস করে গেলেন স্কোয়াড, তার পরের দিনে হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন যে অস্ট্রেলিয়া থেকে তিনি সম্মান নিয়ে ফিরতে চান এবং এই জায়গাটায় তার বাজির ঘোড়া ছিলেন ৩ জন, হাসান মাহমুদ, এবাদত হোসেন এবং মুশফিক হাসানকে নিয়ে যাওয়া হয়েছিল কুইক বলার হিসেবে, যদিও তিনি স্কোয়াডে পরবর্তীতে নেই, এবং হচ্ছে এবাদত, তাসকিন। সো এই জায়গাটায় হাসান মাহমুদকে খুবই 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 হাইলাইটেড করা হচ্ছিল ওই মুহূর্তটা, বিকজ তিনি তার আগে কেন্টের হয়ে কাউন্টিতে খেলছেন এবং ডারউইনে কিন্তু এত বেশি দিন খেলা হয় না, সেখানে কোনো পিচ নেই, একটা ড্রপ ইন পিচ দিয়ে এই ম্যাচটা খেলানো হয়েছিল এবং ফর্চুনেটলি হাসানের জন্য সেটা খুবই সুবিধাজনক হয়ে যায়, বিকজ কাউন্টি ক্রিকেটে দেখবেন যে ঘাসের আধিক্য খুব বেশি থাকে। সো হাসান মাহমুদ অনেকটা চেনা কন্ডিশনে পেয়েছেন এবং সেটা তিনি প্রথম দিনে যখন একেবারে উইকেটটা তরতাজা ছিল সেটাকে তিনি খুবই ভালোভাবে কাজে লাগিয়েছেন। সেকেন্ডলি যে জিনিসটা দরকার ছিল এবাদতকে আপনি দেখবেন যে এবাদত এমন বলার না যিনি কন্টিনিউয়াসলি খুব চমৎকার বোলিং করে যাবেন। এবাদতের 3-4টা ম্যাজিক্যাল ডেলিভারি থাকে। মাউন্ট মগানো টেস্ট, যেটা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে যে অ্যাওয়ে টেস্টে জিতলেন, সেখানেও কিন্তু আমরা জিতেছিলাম এবাদতের 2-1টা ম্যাজিক্যাল ডেলিভারির কারণে, এবং এবাদত তখন থেকে নায়ক বাংলাদেশের ক্রিকেটে। সো এবাদত এই ম্যাচে তার যে রোলটা ছিল সেটা প্লে করেছেন। তাসকিন আহমেদ পেস বোলিং এর নেতা হিসেবে অনেকটা দিন আছে, মানুষজন অনেক কথা বলছে যে তার ফিটনেস ঠিক নেই, আগের মতো 140 গতি নেই। সো এই জায়গাতে তাসকিন আহমেদ তার যে রোলটা ছিল সেটা ঠিকঠাকভাবে প্লে করেছেন। হাসান মাহমুদ এক্সট্রাঅর্ডিনারি। বাংলাদেশে কয়েকটা ডেটা বলে দিই, বাংলাদেশে হয়ে যে কোনো পেসারের মধ্যে হাসান মাহমুদ এখন দ্বিতীয় সর্বোচ্চ বোলিং ফিগারের মালিক, প্রথমটা সাদত হাসান রাজীবেরই থাকছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো পেসারের জন্য এটা সবচেয়ে ভালো ম্যাচ বলা যেতে পারে। সো হাসান মাহমুদ এবং শেষ পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ডিজার্ভিংলি। সো এক্সপেকটেশনস অত হয়তো বা ছিল না, বাট তারা নিরাশ করবেন না এইটুক বিশ্বাস অন্তত ছিল এবং তারা সেটা ডেলিভার করেছেন। বেশ কিছুদিন থেকে বাংলাদেশের পেস বোলিং, এটা কিন্তু বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং ইউনিট, আমরা সেটা জানি। আমরা অন্য দুজন যে বোলার তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ, তাদের প্রসঙ্গেও আসবো, কিন্তু তার আগে একটু অস্ট্রেলিয়ান মানসিকতার যে বিখ্যাত অস্ট্রেলিয়ান মানসিকতা, সেই প্রসঙ্গটাতে আসি। তারা কি আসলে ওভার কনফিডেন্ট, মানে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল কিনা বাংলাদেশকে সামনে পেয়ে, এবং সেটার খেসারত দিল কিনা? যদিও বাংলাদেশ দুর্দান্ত খেলেছে প্রথম দিন থেকে, কিন্তু অস্ট্রেলিয়ান যে মানসিকতা, সেই মানসিকতাটার কোনো প্রতিফলন কিন্তু পুরো ম্যাচে দেখা গেল না। এটা কি বাংলাদেশ পুরোপুরিভাবে চেপে ধরে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া হিসেবে বের হয়ে আসতে দেয়নি, এমন কোনো ব্যাপার কি মনে করছেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আরফিন, গণমাধ্যম কর্মী হিসেবে আপনি সিডনি মর্নিং হেরাল্ডের নামটা অবশ্যই শুনবেন, বিকজ এটা অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত গণমাধ্যমগুলো একটা। সিডনি মর্নিং হেরাল্ডের ম্যাচ শুরুর 2 থেকে 3 দিন আগে একটা প্রতিবেদন আমরা পড়েছিলাম, যে সেখানটায় বলা হচ্ছিল এই বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে নামিয়ে তাদের টেস্ট ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলা হচ্ছে, এই ধরনের একটা প্রতিবেদন করা হয়েছিল। এবং অস্ট্রেলিয়ান পডকাস্টগুলো যদি দেখেন এবং অস্ট্রেলিয়ান যে এবিসি বলি, ফক্স নিউজ বলি, এগুলো যখন দেখবেন তখন দেখবেন যে তারা বাংলাদেশকে খুব একটা যে বড় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছিল না, সেটাই ছিল। বাট বাংলাদেশ হ্যাড another plan and they executed it. সো এই জায়গাটা যেটা হচ্ছে যে বাংলাদেশ শুরু থেকে ওই কাজটা ঠিকঠাক করতে পেরেছিল। প্রথম দিনে আমার কাছে যেটা মনে হয়েছে এক্স ফ্যাক্টর যদি এই টেস্টের বেলায় বলি তাহলে হচ্ছে টস জিতে, আই ডোন্ট নো ওয়াই কামিন্স চুজ টু ব্যাট ফার্স্ট, বাট ওটা বাংলাদেশকে খুব ভালো একটা শুরু এনে দেয়। এবং যে জায়গাটা বলছেন যে অস্ট্রেলিয়ার মানসিকতা অ্যাকচুয়ালি দেখানোর সুযোগ পায়নি। জ্যাক ওয়েদারাল তিনি ফর্মে নেই অনেকটা দিন ধরে, তাকে নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডে এক ধরনের বাজি খেলছে, সেটাতে তারা সফল হয়নি। মার্নাস লাবুশেন
তিনিও ফর্মে নেই। অস্ট্রেলিয়ান ব্যাটিং ইউনিটটা মূলত ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথের উপর অনেকখানি ডিপেন্ডেন্ট ছিল। স্মিথ তার কাজটা ঠিকঠাক করেছেন, প্রথম ইনিংসে 71, পরের ইনিংসে 44, কিন্তু হেড কিছু করতে পারেননি। এর বাইরে যাদের ক্যামিওগুলো আশা করা যায়, অস্ট্রেলিয়া সবসময় অ্যালেক্স ক্যারির কথা বলি বা অন্যান্য যারাই বলি, বু ওয়েবস্টারের কথা বলি, তাদের কাছ থেকে পাইনি। এই জায়গাটা সবচেয়ে বেশি কিন্তু বাউলারদের পাশাপাশি আমি দিব নাজমুল হোসেন শান্তকে, যিনি জানতেন তিনি তার কোন বলারকে কখন ইউজ করবেন। নতুন বলে তিনি হাসান মাহমুদ এবং তাসকিনকে দিয়ে ধারাবাহিকভাবে বোলিং করে দিয়েছেন, এবং যখনই বল একটু ওল্ড হওয়া শুরু করেছেন তিনি এবাদত কিনেছেন, এবাদতের মাঝখানে তিনি আবার হাসানকে এনেছেন, কারণ হাসানের সুইং করার ব্যবহার বুদ্ধিদীপ্ত বোলিং এর ব্যবহার ছিল। Bowling এবং সেই সাথে যে জিনিসটা বলতে হয়, বাংলাদেশের ব্যাটসম্যান, আমি যদি তানজিদ তামিমের কথা বলি, আমি মেহেদী হাসান মিরাজের কথা বলি, আমি যদি নাজমুল হোসেন শান্ত অধিনায়কের কথা বলি, অধিনায়কোচিত ইনিংস খেলেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের আসলে খুব বেশি সময় হাতে নেই, এই মুহূর্তে আসলে আলোচনাটা শেষ করতে হচ্ছে। তবে এই যে অনুভূতি, এই অনুভূতিটা আমি নিশ্চিত যে আমার, আপনার এবং বাংলাদেশের সব মানুষের ভিতরে দারুণভাবে আছে। এই অনুভূতিটা থাকুক, বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে যাক। ধন্যবাদ জুবায়ের।